হ্যালো ক্লাস 7 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, অর্থাৎ লেসন 4 এর ইউনিট 2 এর যাবতীয় যে অ্যাক্টিভিটি রয়েছে তার উত্তর পর্ব নিয়ে। চলো কথা না বাড়িয়ে আমরা কিন্তু এক এক করে শুরু করি। দেখো, ইউনিট 2 তে প্রথমে শুরু হচ্ছে অ্যাক্টিভিটি 5। দেখো, প্রথমে কি রয়েছে, ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই যে ইউনিট 2 তে যে টেক্সট ছিল সেই টেক্সটটা ভালো করে পড়ার পরে কিন্তু আমাদের এই যে তথ্যগুলো কিন্তু ফিল আপ করতে বলা হয়েছে। দেখো, কজ এবং এফেক্ট রয়েছে, দেখো কারণ রয়েছে, কি কারণ এবং ফল, ঠিক আছে। এফেক্ট কথার অর্থ হচ্ছে ফল, ঠিক আছে। দেখো, দ্য মার্চেন্ট মুভড ওভার টু আ ভিলেজ ফার্ম হাউস। দেখো, ওই যে সদাগর বা বণিক তার 3 কন্যাকে নিয়ে গ্রামের একটা দেখো খামারে কিন্তু মুভড হয়ে গেছিলেন, স্থানান্তরিত হয়ে গেছিলেন। কারণ কি না, তো সে কিন্তু তার সমস্ত ওয়েলথ কিন্তু টেম্পেস্টে অর্থাৎ সামুদ্রিক ঝড়ে কিন্তু হারিয়ে ফেলেছিল। এই প্রসঙ্গে তোমাদের জানাতে চাইবো, দেখো মহান প্লেরাইট শেক্সপিয়ার, তোমার নাম তোমরা শুনেছো, উইলিয়াম শেক্সপিয়ার। সেই শেক্সপিয়ারের শেষ নাটকের নাম হচ্ছে দ্য টেম্পেস্ট। টেম্পেস্ট কথার অর্থ হচ্ছে দারুণ ঝড়। দেখো, দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন আ টেম্পেস্ট অন সি। দেখো, সামুদ্রিক একটা বিশাল ঝড়ে তার সমস্ত সম্পত্তি কিন্তু হারিয়ে ফেলেছিল। তাই মার্চেন্টের কিন্তু আর্থিক অনেক অবনতি ঘটে এবং সেই কারণে বাধ্য হয়ে কিন্তু গ্রামের একটা খামার বাড়িতে স্থানান্তরিত হয়। ওকে, নেক্সট দেখো, কর্জের ঘরে লেখা রয়েছে দ্য মার্চেন্ট প্রমিস টু সেন্ড বেল টু দ্য কাসেল। দেখো, মার্চেন্ট কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল, কেন কি দিয়েছিল না, তো বেলকে ওই বিস্টের দুর্গে পাঠাবে। তার ফলস্বরূপ কি হয়েছিল, দেখো বিস্ট কিন্তু তাকে কিন্তু দেখো দ্য বিস্ট সেন্ট হিম অন হিজ ওয়ে উইথ জুয়েলস অ্যান্ড ফাইন ক্লথস ফর হিজ ডটার্স। দেখো, তার কন্যার জন্য, অর্থাৎ ওই যে সদাগর বা বণিকের কন্যাদের জন্য কিন্তু জুয়েলস দিয়েছিল এবং সুন্দর সুন্দর পোশাক দিয়ে কিন্তু তাকে পাঠিয়ে দিয়েছিল। দেখো, বেল ওয়েপ্ট ওভার দ্য বডি অফ দ্য বিস্ট। দেখো, বেল কিন্তু ওই দানবের শরীরে কিন্তু অশ্রু বর্ষণ করেছিল, কেঁদেছিল তার উপরে। কারণ কি ছিল, দেখো কারণ হচ্ছে বেল লাভড হিম অ্যান্ড সি ওয়াজ হরিফাইড টু ফাইন্ড হিম হাফ ডেড। দেখো, বেল কিন্তু ওই দানবকে কিন্তু ভালোবাসতো এবং তাকে আধমরা অবস্থায় দেখতে পেয়ে সে কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল, ঠিক আছে। দেখো, এই হচ্ছে কজ এবং এফেক্ট। দেখো, নেক্সট কি রয়েছে, অ্যাক্টিভিটি 6, ঠিক আছে। চলো আমরা অ্যাক্টিভিটি 6 এর যে প্রশ্নগুলো রয়েছে তা বলা হয়েছে কি আনসার দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দেখো, নিচের যে বাক্যগুলি রয়েছে, অর্থাৎ এখানে প্রশ্নের কথা বলা হয়েছে 1, 2 থেকে দেখো 5 অবধি রয়েছে, তো তার কিন্তু উত্তরগুলো আমরা এক এক করে জানবো। দেখো, প্রথমে যে কোশ্চেন রয়েছে, দেখো কি রয়েছে না, তো একের দাগে দেখো, হোয়াই ডিড দ্য বিস্ট ডিসাইড টু কিল দ্য মার্চেন্ট। দেখো, বিস্ট কিন্তু ডিসাইড কেন করেছিল মার্চেন্টকে হত্যা করার জন্য। দেখো, দ্য বিস্ট গেভ হিম, দেখো দ্য বিস্ট গেভ দ্য মার্চেন্ট ফুড। দেখো, তাকে কিন্তু কি দিয়েছিল, ফুড দিয়েছিল, শেল্টার দিয়েছিল, মানে আশ্রয় দিয়েছিল এবং কমফোর্ট মানে আরাম বা স্বস্তি দিয়েছিল। হোয়েন হি ওয়াজ হাংরি অ্যান্ড শেল্টারলেস, অর্থাৎ যখন ওই মার্চেন্ট কিন্তু হাংরি ছিল, ক্ষুধার্ত ছিল এবং আশ্রয়হীন ছিল, তখন তাকে খাবার এবং আশ্রয় এবং আরাম দিয়ে তাকে কিন্তু সেবা শুশ্রূষা করেছিল, অর্থাৎ তাকে আতিথেয়তা প্রদান করেছিল। বাট দ্য মার্চেন্ট টুক অ্যাওয়ে দ্য লাভলিয়েস্ট রোজ ফ্রম হিজ গার্ডেন। কিন্তু মার্চেন্ট কিন্তু তার বাগান থেকে সব থেকে সুন্দরতম যে রোজ, গোলাপ ফুল, সেটা কিন্তু নিয়ে যাচ্ছিল তুলে। দেখো, ইট ওয়াজ দ্য মোস্ট প্রেশাস পজিশন অফ দ্য বিস্ট। দেখো, এই যে পশুর কিন্তু সব থেকে মূল্যবান কিন্তু পজিশন ছিল, ঠিক আছে, অর্থাৎ জিনিস ছিল। দেখো, দ্য মার্চেন্ট প্লাকড ইট ইভেন আফটার অ্যাকসেপ্টিং হিজ হসপিটালিটি। দেখো কি বলছে, তার যে আতিথেয়তা, অর্থাৎ এই যে দানবের আতিথেয়তা স্বীকার করার পরেও কিন্তু দেখো তার যে সব থেকে মূল্যবান যে পজিশন সেটা কিন্তু নিয়ে যাচ্ছিল। দেখো, অ্যান্ড উইদাউট হিজ কনসেন্ট, তার কিন্তু সম্মতি ছাড়াই। সো দ্য বিস্ট ডিসাইডেড টু কিল হিম ফর হিজ কন্ডাক্ট। দেখো, এই কারণে দেখো মার্চেন্টের যে আচরণ, কন্ডাক্ট কথা অর্থ হচ্ছে আচরণ, সেই আচরণের জন্য ঠিক করেছিল তাকে হত্যা করবে। নেক্সট কি বলা হয়েছে, হাউ ডিড দ্য বিস্ট লুক আফটার বেল ইন হিজ ক্যাসেল। দেখো, এই যে দানব, এই দানব তার দুর্গে কেমনভাবে তোমার বেলকে দেখো লুক আফটার করেছিল, অর্থাৎ দেখাশোনা করেছিল। লুক আফটার হচ্ছে ফেজাল ভার্ব, অর্থাৎ দেখাশোনা করা। দেখো, ইন হিজ ক্যাসেল, হিজ বলতে এখানে বিস্টের কথা বলা হয়েছে। ইন হিজ ক্যাসেল দ্য বিস্ট গেভ হার ল্যাভিশ ক্লদিং অ্যান্ড ফুড। দেখো, ল্যাভিশ মানে কি, তো প্রচুর পরিমাণে, ঠিক আছে, অর্থাৎ মাত্রাতিরিক্ত কি দিয়েছিল, পোশাক দিয়েছিল এবং খাবার দিয়েছিল।
দেখো শি ওয়াজ ওয়েটেড অন হ্যান্ড অ্যান্ড ফুট বাই ইনভিজিবল সার্ভেন্টস। দেখো ইনভিজিবল কথা মানে হচ্ছে অদৃশ্য। দেখো অদৃশ্য যে সমস্ত চাকর বাকররা ছিল তারা কিন্তু সবসময় তাকে সাহায্যের জন্য একদম তৎপর ছিল। দেখো সি হ্যাড নো এন্ড অফ রিচেস টু অ্যামিউজ হ্যার। দেখো অ্যামিউজ মানে কি, তাকে দেখো আনন্দ দেওয়া। দেখো তাকে আনন্দ দেওয়ার জন্য কিন্তু যে তোমার যে পাতুলতা, সেই পাতলতার কিন্তু কোনো অভাব ছিল না, খামতি ছিল না। দেখো ইন দিস ওয়ে দ্য বেস্ট লুক আফটার বেল ইন ইজ কাসেল। দেখো এইভাবেই কিন্তু বেলকে কিন্তু দেখাশোনা করেছিল তার দুর্গে। নেক্সট কি বলছে, হোয়াই ডিড বেল ফেল টু ফাইন্ড দ্য প্রিন্স অফ হার ড্রিমস ইন দ্য কাসেল। দেখো কেন বেল তার স্বপ্নে দেখা রাজকুমারকে দেখো মানে খুঁজে পেতে কিন্তু ব্যর্থ হয়েছিল। ফেল মানে যে ব্যর্থ হওয়া, ঠিক আছে। দেখো বেল কুড নট, কি বলছে, বেল কুড নট মেক এনি রিলেশন বিটুইন দ্য বিস্ট অ্যান্ড দ্য প্রিন্স। তো বেল কিন্তু ওই বিস্টের সঙ্গে ওই রাজপুত্রের বা রাজকুমারের কিন্তু কোনো সংযোগ সূত্র বা যোগসূত্র কিন্তু খুঁজে পেয়েছিল না। দেখো শি ওনলি শ দ্য প্রিন্স ইন হার ওন ড্রিম। সে শুধুমাত্র রাজকুমারকে তার স্বপ্নেই দেখেছিল। অ্যান্ড ফেল্ট দ্যাট হি ওয়াজ ক্যাপটিভ সামহেয়ার ইন দ্য কাসেল। এবং এটা অনুভব করেছিল বা বুঝতে পেরেছিল সম্ভবত এই দুর্গেরই কোথাও সে বন্দি অবস্থায় রয়েছে। ক্যাপটিভ কথা মানে হচ্ছে বন্দি অবস্থায় থাকা। দেখো সি ফেল টু ফাইন্ড হিম। দেখো এই কারণে সে কিন্তু তাকে খুঁজে পেতে কিন্তু ব্যর্থ হয়েছিল। চলো পরের প্রশ্নটা দেখা যাক। হোয়াট ওয়ার টু থিংস বেল ক্যারিড টু হার ফাদার্স হাউস। দেখো কোন দুটি জিনিস বেল যখন বাবার বাড়িতে গিয়েছিল তখন কিন্তু নিয়ে গেছিল। হোয়াই ডিড সি টেক দেম, কেনই বা সেগুলি নিয়ে গিয়েছিল। চলো দেখে নেওয়া যাক। বেল ক্যারিড, দেখো বেল নিয়ে গেছিল অ্যান এনচান্টেড মিরর, একটা মায়াবী আয়না, অ্যান্ড আ রিং টু হার ফাদার্স হাউস, এবং একটা মায়াবী আংটি তার বাবার বাড়িতে নিয়ে গেছিল। দেখো সি টুক দেম বিকজ, দেখো সে এগুলো নিয়ে গেছিল, কেন নিয়ে গেছিল না, তো দ্য মিরর উড অ্যালাউ হার টু সি হোয়াট ওয়াজ গোয়িং ওয়ান ব্যাক অ্যাট দ্য বিস্ট ক্যাসেল। বিস্টের যে দুর্গে কি হচ্ছিল সেটা দেখার জন্য মিরর কিন্তু তাকে অ্যালাউ করতো বা সাহায্য করতো। অ্যান্ড উড অ্যালাউ টু রিটার্ন হার টু দ্য ক্যাসেল ইন অ্যান ইনস্ট্যান্ট। এবং দেখো দ্য রিং তাকে অ্যালাউ করতো কি না, তো মুহূর্তের মধ্যে ওই বিস্টের ক্যাসেলে ফিরে আসতে। ওকে, এই দুটি জিনিস নিয়ে গেছিল, ঠিক আছে, এবং এই কারণে নিয়ে গেছিল। নেক্সট বলছে, হাউ ডিড আ হ্যান্ডসাম প্রিন্স বিকাম অ্যান আগলি বিস্ট। দেখো একটা হ্যান্ডসাম প্রিন্স কিভাবে একটা আগলি বিস্টে রূপান্তরিত হলো। দেখো লং এগো, অর্থাৎ অনেকদিন আগে, দ্য প্রিন্স রিফিউজ টু লেট আ ফেয়ারি ইন ফ্রম দ্য রেন। দেখো অনেকদিন আগে, দেখো কি, তো এই রাজকুমার কিন্তু একটা পরীকে বৃষ্টির দিনে কাসেলের ভেতরে ঢুকতে দেয়নি। দ্য ফেয়ারি গট অ্যাংরি, দেখো পরীটা কিন্তু খুব রেগে গিয়েছিল। অ্যান্ড কার্সড হিম, এবং তাকে কিন্তু অভিশাপ দিয়ে দেয়। সি টার্ন দ্য প্রিন্স ইন্টু আ হিডিয়াস বিস্ট। দেখো এই পরীটা কিন্তু তাকে একটা ভয়ানক একটা দানবে পরিণত করে দেয়। দেখো নেক্সট কি বলছে, দেখো দেখো তোমাদের দেওয়া হয়েছে যে ওয়ার্ড খুঁজতে দেওয়া হয়েছে টেক্সট থেকে। দেখো ঠিক আছে, সিমিলার ওয়ার্ড। তো এই ওয়ার্ডগুলো আমরা চলে এক এক করে কিন্তু দেখে নেব। তার আগে দেখো অ্যাক্টিভিটি সাথের দিকে খেয়াল করো। সাথে কি রয়েছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন কারেক্ট অর্ডার। দেখো আমি কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি। দেখো 2 নম্বর কি হবে, 5 নম্বরটা 2 হবে, ঠিক আছে। দেখো নেক্সট কি রয়েছে, দেখো 2 নম্বরটা 3 হবে, ঠিক আছে, এবং দেখো 6 নম্বরটি 4 হবে, এবং দেখো 4 নম্বরটি 5 হবে, 1 নম্বরটি 6 হবে, ঠিক আছে। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 8-এর দিকে খেয়াল করো। এখানে কিন্তু আমাদেরকে কিন্তু মানে কিন্তু লিখতে হবে, যেটি টেক্সটে কিন্তু রয়েছে। ইমপ্রেজেন্ট মানে বন্দি থাকা, ক্যাপটিভ বলতে পারো, ঠিক আছে। নেক্সট দ্যাট হুইচ ক্যান নট বি সিন, যেটা কিন্তু দেখা যায় না, ওটা হচ্ছে ইনভিজিবল। নেক্সট কি বলছে, ফ্রেন্ডলি অ্যান্ড কাইন্ডলি বিহেভিয়ার টু গেস্ট। দেখো এটা কি না, তো আমরা বলতে পারি যে আতিথেয়তা, হসপিটালিটি। নেক্সট কমপ্লিটলি চেঞ্জ, ট্রান্সফর্মড। দেখো এই হচ্ছে ওয়ার্ডের মিনিং, ঠিক আছে। নেক্সট কি বলা হয়েছে, দেখো অ্যাক্টিভিটি 9-এ খেয়াল করো। দেখো যে ওয়ার্ড 1 আউট, এটা দেখো ম্যাচ করছে না। 3-4টির অপশন রয়েছে, যেটি ম্যাচ করছে না সেটা কিন্তু আমাদের লিখতে হবে। দেখো 1 নম্বরটি কিন্তু করে দেওয়া হয়েছে, ফ্ল্যাটটি। দেখো ম্যানসন, প্যালেস, ফ্ল্যাট, হিউজ, হাউস, দেখো ফ্ল্যাট। নেক্সট কি বলছে, দেখো ড্রিজল। ড্রিজল মানে কি, ঝিরঝিরে বৃষ্টি পড়া। স্টর্ম মানে ঝড়, টেম্পেস্ট মানেও দারুণ ঝড়, সাইক্লোন মানেও ঝড়, তাহলে এখানে হবে ড্রিজলটা। নেক্সট কি বলছে, দেখো 3 নম্বরে, ফ্রেন্ড, ফো, অ্যালে, কম্প্যাট্রিয়ট। দেখো এখানে হবে উত্তরটা হবে হচ্ছে ফো। ফো কথা মানে হচ্ছে শত্রু, বাকি 3টার মানে হচ্ছে বন্ধু।
নেক্সট দেখো হচ্ছে রিফিউজ, অ্যাকসেপ্ট, ডিক্লাইন, ডিনাই। দেখো ডিক্লাইন মানেও অস্বীকার করা, ডিনাই মানে অস্বীকার করা, রিফিউজ মানেও অ্যাকসেপ্ট প্রত্যাখ্যান করা, এটা হবে অ্যাকসেপ্টটা। ঠিক আছে, চলো এবার দেখো অ্যাক্টিভিটি 10 এর দিকে খেয়াল করো। দেখো কি বলছে, ফ্রম গ্রুপস ডিসকাস অ্যামাং yourselves and identify the nouns that the participle adjective in the above sentences of activity 9 qualify। ঠিক আছে, দেখো অ্যাক্টিভিটি 9 এ যেগুলি রয়েছে সেখান থেকে কিন্তু পার্টিসিপল অ্যাডজেক্টিভ কিন্তু আমাকে আইডেন্টিফাই করতে হবে। দেখো এই ড্রিজলিংটা তোমার পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তারপর দেখো এই যে এনচান্টেড, এটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, দেখো এই যে প্যালেস, দেখো কি বলছে, হি এন্টার্ড আর ডাজালিং প্যালেস, এই প্যালেসকে কিন্তু কোয়ালিফাই করছে। দেখো নেক্সট কি, এনচান্টেডটা রুমকে কোয়ালিফাই করছে। ঠিক আছে, নেক্সট কি বলা আছে, দেখো রোলিং স্টোন, দেখো এই রোলিং স্টোন, দেখো এই স্টোনকে কোয়ালিফাই করছে। কেমন স্টোন, না তো রোলিং। দেখো রোলিংটা এই স্টোনের অ্যাডজেক্টিভ অর্থে ইউজ হয়েছে। নেক্সট কি বলা আছে, বার্কিং ডগ, এইটা আছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ডগটা কেমন, না তো দেখো ঘেউ ঘেউ করা অবস্থায় রত দাগ। ঠিক আছে, নেক্সট কি বলছে, দেখো উইদাউট ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স কেমন, না তো উইদাউট শুকনো। নেক্সট দেখো বলছে উন্ডেড ম্যান, কেমন মানুষ, না তো আহত মানুষ। দেখো আহতটা এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। দেখো ভার্বের সঙ্গে আইনজি যুক্ত করলে হয় প্রেজেন্ট পার্টিসিপল, আর ভার্বের যে V3 ফর্ম অর্থাৎ সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আশা করি বোঝা গিয়েছে। নেক্সট কি বলেছে, দেখো অ্যাক্টিভিটি 11 আন্ডারলাইন দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভ অ্যান্ড ফলোইং ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। দেখো পাঁচটি কিন্তু এখানে সেন্টেন্স দেওয়া রয়েছে, যেটির মধ্যে কিন্তু আমাকে পার্টিসিপল অ্যাডজেক্টিভকে কি করতে হবে, না তো তলায় দাগ দিতে হবে। কি বলছে, রুনা ইজ আ ট্রেন্ড নার্স। দেখো ট্রেন্ড নার্স, দেখো অ্যাডজেক্টিভের, দেখো তোমার কি বলা হচ্ছে ট্রেন্ড, ট্রেন্ডের আগে দেখো একটা কি লাগানো হয়েছে, আর্টিকেল লাগানো হয়েছে। দেখো অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল কিন্তু বসে। ঠিক আছে, দেখো আর ট্রেন্ড নার্স, কেমন নার্স, না তো ট্রেন্ড প্রশিক্ষণপ্রাপ্ত। দেখো নার্সকে কিন্তু কোয়ালিফাই করছে। দেখো দ্য পুলিশ কট দ্য অ্যাবসকন্ডিং প্রিজনার। দেখো অ্যাবসকন্ডিং মানে হচ্ছে আত্মগোপন করা, কেমন, না তো আত্মগোপনকারী কয়েদি। দেখো রাইজিং সান, কেমন সান, না তো উদিত সান, যেটা উঠছে। ডু নট বোর্ড রানিং বাস, বলছে চলন্ত বাসে বা ছুটন্ত বাসে কখনো চড়ো না। রানিংটা হবে পার্টিসিপল অ্যাডজেক্টিভের উদাহরণ। নেক্সট কি বলছে, দ্য স্লিপিং গার্ল ইজ লুকিং বিউটিফুল। দেখো এখানে হবে স্লিপিংটা কিন্তু। ওকে, আশা করি বোঝা গিয়েছে। নেক্সট দেখো বলছে অ্যাক্টিভিটি 11 দিকে খেয়াল করো, অ্যাক্টিভিটি 12 দিকে খেয়াল করো। দেখো এখানে রয়েছে, দেখো ন্যারেশন চেঞ্জ। এখানে দেখো ডিরেক্ট স্পিচ আর ইনডিরেক্ট স্পিচ, যে সেন্টেন্সটা কোটেশনের মধ্যে থাকবে সেটাকে জানবো আমরা ডিরেক্ট স্পিচ। ঠিক আছে, আর যেটা কোটেশনে থাকবে না, দেখো দেখো এই যে নিচে 2 নম্বর বাক্যটি, দেখো কোনো কোটেশনের মধ্যে নেই, এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। আশা করি বোঝা গিয়েছে। তো চলো পরের বাক্যটি দেখে নেওয়া যাক। দ্য স্টুডেন্ট সেড দ্যাট, দেখো দ্যাট দিয়ে কিন্তু রয়েছে, কোনো কোটেশন নেই, তাই এটা ইনডিরেক্ট স্পিচ। দেখো নেক্সট কি 4 নম্বর, দেখো হি সেড, ডবল কোটের মধ্যে রয়েছে যেহেতু, সেটাকে তার জন্য আমরা বলবো ডাইরেক্ট স্পিচ। এবার অ্যাক্টিভিটি 13 এতে খেয়াল করো। কি বলছে, ইউ হ্যাভ জাস্ট ফিনিশ রিডিং আ বিউটিফুল স্টোরি। দেখো তুমি সবেমাত্র একটা সুন্দর গল্প পড়া শেষ করেছো। রাইট আ স্টোরি অ্যাবাউট, কি বলছে 80 ওয়ার্ডস, 80 শব্দের মধ্যে একটা গল্প লিখতে বলা হয়েছে, উইথ দ্য হেল্প অফ দ্য পয়েন্টস গিভেন বিলো। কি বলা হয়েছে, না তো এই যে নিচে যে তোমার পয়েন্টস দেওয়া রয়েছে, সেই পয়েন্টসে কিন্তু একটা গল্প লিখতে হবে। চলো দেখে নেওয়া যাক। দেখো অ্যাজ দ্য মার্চেন্ট ট্রাস্ট হোম থ্রু দ্য রেন সোকড ফরেস্ট। দেখো ট্রাস্ট মানে হচ্ছে কষ্ট সষ্টে বা কষ্টের সৃষ্টে, দেখো ক্লান্তি সহকারে কিন্তু হেঁটে যাওয়া। দেখো কষ্টের সৃষ্টি, যেমন দেখো রেন সোকড ফরেস্ট অর্থাৎ বৃষ্টিতে ভেজা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হিজ ব্যাগ বালজিং উইথ কয়েন্স, দেখো ব্যাগে কিন্তু ব্যাগ ভর্তি কিন্তু কয়েন্স ছিল। দেখো কি বলছে, হি কার্সড দ্য ডাউনপোর দ্যাট ড্রেন্সড হিম। দেখো ডাউনপোর বলতে এটা বৃষ্টির কথা বলা হয়েছে, যেটা কিন্তু তাকে ভিজিয়ে দিয়েছিল। সাডেনলি আ শ্যাডো লুমড, কি বলছে হঠাৎই একটা কিন্তু ছায়া দেখা গেল। রবার একজন ডাকাত। দেখো গান ড্রন, বন্দুক তাক করেছে। আইজ ফিয়ার্স, চোখগুলো একদম হিংস্র। হ্যান্ড ওভার দ্য মানি হি ডিমান্ডেড, দেখো ডাকাতটি কিন্তু চাইলো, কি দাবি করলো, বলছে টাকাটি আমাকে দাও। দ্য গান ক্লিকড, দেখো বন্দুক ক্লিক করলো, বাট নাথিং ফায়ার্ড, কিন্তু কোনো কিছু কিন্তু ফায়ার হলো না। দ্য মার্চেন্ট স্টুড আনহার্ট, দেখো মার্চেন্ট কিন্তু অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রইলেন। দ্য রেন হ্যাভিং ড্যাম্পেন্ড দ্য গান পাউডার, দেখো এখানেও তো গান পাউডারকে কিন্তু ড্যাম্প করে দিয়েছিল, ঠিক আছে, অকেজো করে দিয়েছিল।
রিলিফ ফ্লাডেড হিম, দেখো তার ফলে কিন্তু কি স্বস্তি একদম সীমা রইলো না, বন্যার মতো তার মধ্যে ছড়িয়ে পড়লো। দেখো থ্যাংক ইউ গড ফর দ্য রেন, দেখো ঈশ্বরকে কিন্তু ধন্যবাদ জানালো, হি হুইসপার্ড, অর্থাৎ ফিস করে কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ জানালো বৃষ্টির জন্য। ক্লাচিং হিজ ব্যাগ টাইটলি, তার ব্যাগটাকে শক্ত করে ধরার পর। দ্য গ্রেটফুল ফর দ্য ডাউনফোর দ্যাট হ্যাড সেভড হিজ লাইফ, দেখো ওই বৃষ্টির জন্য, যে বৃষ্টিটা কিন্তু তার জীবনটা তাকে বাঁচিয়ে দিয়েছে, এই জন্য কিন্তু ঈশ্বরকে কিন্তু ধন্যবাদ জানালো। ওকে, দেখো নেক্সট কি বলা হয়েছে অ্যাক্টিভিটি 13B, দেখো বলা হচ্ছে ডেসক্রাইব ইন দ্য শর্ট প্যারাগ্রাফ, দেখো এটাও কিন্তু 80 শব্দের মধ্যে বলা হয়েছে উইদিন 80 ওয়ার্ডস অ্যাবাউট দ্য এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং আ গার্ডেন অফ ফ্লাওয়ার্স, দেখো এটা ফুলের বাগান পরিদর্শন করার জন্য তোমার যে অভিজ্ঞতা হয়েছিল সেই অভিজ্ঞতা কিন্তু 80 শব্দের মধ্যে কিন্তু লিখতে বলা হয়েছে। দেখো এখানে দেখো 5খানা পয়েন্টস রয়েছে, এই পয়েন্টের উপর বেশ করে কিন্তু লেখা যেতে পারে। দেখো কি বলা হয়েছে, ভিজিটিং দ্য এনচান্টিং গার্ডেন হিডেন ইন দ্য হার্ট অফ দ্য সিটি ওয়াজ আ ডিলাইটফুল এসকেপ, দেখো কি বলা হয়েছে, দেখো হার্ট অফ দ্য সিটি, শহরের যে প্রাণ কেন্দ্রে দেখো একটা বাগান লুকানো অবস্থায় ছিল, সেটা দেখাটা দেখো কিন্তু সে তোমার এক্সপিরিয়েন্সের কম নয়, অর্থাৎ অভিজ্ঞতা কিন্তু কম নয়, ডিলাইটফুল এক্সপেক্ট, অর্থাৎ আনন্দকর বা সুখকর একটা অভিজ্ঞতা। দেখো ভাইব্রেন্ট টিউলিপ, দেখো প্রাণবন্ত টিউলিপ ফুল। দেখো ফ্র্যাগ্রেন্ট রোজেস, অর্থাৎ গোলাপের যে সুগন্ধি, অর্থাৎ সুগন্ধিযুক্ত গোলাপ। অ্যান্ড ডেলিকেট ডেইজিজ ড্যান্সড ইন দ্য জেন্টেল ব্রিজ, এবং দেখো সুন্দর কি ডেইজি ফুল কিন্তু মৃদুমন্দ বাতাসে নাচছিল। দ্য কালার্স অ্যান্ড সেন্ট এনভেলপড মি, দেখো রং এবং কি না তো সুগন্ধি আমাকে কিন্তু তোমার আচ্ছন্ন করে রেখেছিল। দেখো এনভেলপ মানে কি কাভার করে রাখা, এখানে আচ্ছন্ন করে রাখা। ইভোকিং আ সেন্স অফ পিস অ্যান্ড জয়, দেখো যে সৌন্দর্য এবং তোমার যে সেন্ট সুগন্ধি সেটা কিন্তু আমার মধ্যে একটা আনন্দ এবং তোমার শান্তির একটা উদ্রেক করছিল। আই স্যাট অন আ উডেন বেঞ্চ, আমি একটা কাঠের বেঞ্চে বসেছিলাম। মেসমেরাইজড বাই আ বাটারফ্লাই, দেখো ফ্লিটিং ফ্রম ব্লুম টু ব্লুম, দেখো ব্লুম টু ব্লুম বলতে এক ফুল থেকে অন্য ফুলে একটা তোমার বাটারফ্লাই যে উড়ে যাচ্ছে, সেই উড়ে যাওয়ার দেখাটাকে কি বলছে, ক্রিয়েটিং আ বিউটিফুল মেমোরি অফ ট্র্যাঙ্কুইলিটি, দেখো ট্র্যাঙ্কুইলিটি কথা মানে হচ্ছে প্রশান্তি। দেখো এই যে দৃশ্য, অর্থাৎ বাটারফ্লাই এক ফুল থেকে অন্য ফুলে, অর্থাৎ ফুলে ফুলে যে ভ্রমণ করে বেড়াচ্ছে উড়ে উড়ে, ঠিক আছে, এটা কিন্তু আমার মধ্যে একটা প্রশান্তির সৃষ্টি করেছিল, যেটা কিন্তু কাঠে বেঞ্চে বসে বসে কবি তোমার যে ভিউয়ার্স সে কিন্তু উপভোগ করছিল। দেখো দ্য এক্সপিরিয়েন্স লিঙ্গার্ড ইন মাই মাইন্ড, এই যে অভিজ্ঞতা আমার মনের মধ্যে কিন্তু অনেকক্ষণ স্থায়ী ছিল বা দীর্ঘক্ষণ স্থায়ী ছিল। দেখো লিঙ্গার মানে কি বেশ কিছুক্ষণ স্থায়ী থাকা। রিমাইন্ডিং মি অফ দ্য নেচার সিম্পল জয় অ্যান্ড দ্য নেসেসিটি অফ পজিং টু অ্যাপ্রিসিয়েট দ্য বিউটি, দেখো আমাকে কিন্তু স্মরণ করে দিয়েছিল। রিমাইন্ড করা মানে কি স্মরণ করে দেওয়া। দেখো নেচারের যে সাধারণ যে আনন্দ, সেই আনন্দ এবং কি না তো একটু থেমে যাওয়া বা একটু বিরতি করে কিন্তু নেচারের যে বিউটি বা সৌন্দর্যের কিন্তু প্রশংসা করাটা, এটা কিন্তু আমাকে স্মরণ করে দিয়েছিল। অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে প্রশংসা করা, ঠিক আছে। এই হচ্ছে অ্যাক্টিভিটি 13 কিন্তু তোমার প্যারাগ্রাফ রাইটিং, ঠিক আছে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। দেখো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো, অর্থাৎ চ্যানেলের পাশে থেকো। আমি এইরকমই ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে নিয়ে আসতেই থাকি। তোমাদের সাপোর্টের কিন্তু আমার বিশেষ প্রয়োজন। দেখো তোমাদের সাপোর্ট দিলে কিন্তু আমি কিন্তু নতুন ভিডিও আনার কিন্তু একটা অনুপ্রেরণা পাই। তাই কিপ সাপোর্টিং মি। দেখো আমার এখনও কিন্তু রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ তোমার সাবস্ক্রাইবার এখনও কমপ্লিট আমি করতে পারিনি। তো তোমাদেরকে একটা রিকোয়েস্ট থাকলো, তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট কি আমি ডিজার্ভ করি না? দেখো তোমাদের সাপোর্ট করলে কিন্তু আমি কিন্তু এইরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতেই থাকবো। ভালো থেকো, সুস্থ থেকো।